কে হচ্ছেন প্রধানমন্ত্রী এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের মতন করে প্রতিবেদন করছে। আজকে রয়টার্সের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে যে তারেক রহমান জয়লাভ করতে পারেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে আছেন। জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ফেসবুক পোস্টে দেয়া এ মন্তব্য করেছেন তিনি। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই। বিএনপি ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আমরা আশাবাদী। শরীফ ভাই, দুই দলের পক্ষ থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী, এটি স্বাভাবিক, সবাই জয় চায়, কেউ হারতে চায় না। আপনার কাছে কি মনে হয় আসলে প্রধানমন্ত্রীর কে হতে পারে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। নির্বাচন আমাদের দোরগোড়ায়, নিশ্চয়ই এই আলোচনাটি আসবে যে নতুন সরকারের প্রধানমন্ত্রী কে হবে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও অবশ্যই বাস্তবতার আলোকেই আমরা বিবেচনা করব এবং আমরা অবশ্যই বিবেচনা করব এর মধ্যে যাদের বড় দল যারা বা সেই ধরনের প্রভাব সৃষ্টি করতে পারবে নির্বাচনে, সেই দিক থেকে বিএনপি একদিকে, আর একদিকে 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা বলছে তারা। আমি এটি এর আগেও বলেছি, খুব অনেকেই মজা করছে যে দুইজন প্রধানমন্ত্রী হতে পারেন দুজনই চিকিৎসক, দুজনই হচ্ছে রহমান। সেকেন্ড হচ্ছে দুজনের স্ত্রী হচ্ছে চিকিৎসক এবং দুজনই সিলেটের জামাতা। সুতরাং আমরা যদি বলি যে যিনি প্রধানমন্ত্রী হবেন তার নামের সাথে রহমান থাকবে, আমরা যদি ওই যে ছোটবেলায় আমরা ধাঁধার মধ্যে ঢুকতাম যখন, তখন এই কথাগুলো আমরা বলতাম। কিন্তু বাস্তবতা তো একটু ভিন্নতা আছে। আচ্ছা, দুটো রাজনৈতিক দল সংস্কারের ব্যাপারে খুবই আন্তরিক, আমরা সেটি শুনছি। সংস্কার যদি গণভোটে পাশ হয়ে যায়, সেখানে তো রাজনৈতিক দলের প্রধান একই সাথে প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না। জি, তাই তো। তাহলে যদি তারা প্রধানমন্ত্রী হনও, দলের প্রধান একই সাথে দুটো থাকতে পারবেন না। এখন তারা বেছে নেবেন যে কোনটা তারা রাখবেন। সুতরাং সেই বিবেচনায় এদের ভেতর থেকে ধরেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেন ভোটের মধ্য দিয়ে, কিন্তু নির্বাচনের পরে তিনি সিদ্ধান্ত নিলেন তার দলকে ভালোবেসে দলের শীর্ষপদ তিনি ধরে রাখবেন, সেটি ছাড়বেন না। এই ধরনের তর্ক বিতর্ক অনেক কিছুই করা যায়। তবে আমাদের প্রত্যাশা, আমরা অনেক বছর পর একটা ভোট দেওয়ার পরিবেশের দিকে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা সমালোচনা করেছি অনেকগুলো জায়গায়, আবার আমাদের কতগুলো অর্জনও আছে। আমি সব কিছুকে নেগেটিভলি দেখতে রাজি নই। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের নির্বাচনী প্রচারণায় গুণগত অনেকগুলো পরিবর্তন এসেছে। আমরা ছোটবেলায় যখন নির্বাচন আসতো, আমাদের ঘুম ভাঙতো মাইকের শব্দে, তারপরে সারাদিন মাইক বাজছে, রাতে মাইক বাজছে। আপনি এবার খেয়াল করে দেখবেন, যদিও এটি 2008-এ ডক্টর শামসুল হুদার যে নির্বাচন কমিশন তারা এটি শুরু করেছিল, আমরা তখন ভেবেছিলাম যে এটি বিরাট চ্যালেঞ্জ, এটি কি পারা যাবে। এখন পর্যন্ত দেখা গেছে যে অনেকগুলো অগ্রগতি আছে। রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করছে, রাত পর্যন্ত মাইক বাজার কোনো ব্যাপার নেই, পোস্টার নেই। তারপরেও উৎসবের বা যতটুকু, সেই উৎসবের ঘাটতি দেখছি না আমি। মানে এই ব্যবস্থাপনার মধ্যে, যদিও নির্বাচনে একটা বিরাট অংশ রাজনৈতিক একটি বড় দল আওয়ামী লীগের কথা আমি বলছি, তারা এই নির্বাচনে নেই। যেমনিভাবে তাদের সময়ে তারা অন্যদেরকে বাদ দিয়ে করেছিল, এবং আমি এটিকে বলি যে ইতিহাসের মিস্ত্রির ছুরি আপনাকে ছুরিটা মেরে দিয়েছে। এবং আওয়ামী লীগ যে নেই, এটা মানুষ ইচ্ছা করে করেনি। আওয়ামী লীগের কতগুলো কৃতকর্মের ফল সে ভোগ করছে, তার ধারাবাহিকতা। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় নিশ্চয়ই যদি সবাইকে নিয়ে নির্বাচনটা করা যেত, সবার অংশগ্রহণে যদি নির্বাচনটা হতো, তাহলে অনেকগুলো জায়গায় রাজনৈতিক বিরোধ বা বিপত্তি অথবা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারতাম। এখন ভোটটা হবে, জনগণ কাকে ভোট দিবে এই জায়গাটায় আপনি যদি
জিজ্ঞেস করেন, নিশ্চয়ই আমার ব্যক্তিগত যেটা ধারণা, সেই জায়গাটায় অনেকগুলো জায়গায় বিএনপি এগিয়ে আছে। সারা দেশে তার যে সাংগঠনিক বিস্তৃতি, সাংগঠনিক যে ব্যাপ্তি, তার রাজনীতি নিয়ে গত 1 বছর তার অনেক রকমের ত্রুটি আছে, সমালোচনা আছে। তার থেকে মজার ব্যাপার হচ্ছে সমালোচনা কারা করছে? সমালোচনা করছে যারা এর আগের নির্বাচনে একসাথে মিলেই হয়তো বিএনপিকেই তারা সরকার প্রধান বা সরকার গঠন করলে বিএনপিকেই তারা প্রধানমন্ত্রী হওয়ার অফারটা যারা করতেন, তারাই কিন্তু সমালোচনাটা করছেন বা তারা প্রতিযোগিতায় নেমেছেন। রাজনীতিতে অনেকে বলেন যে শেষ কথা বলে কিছু নেই, তবে আমি মনে করি যে নৈতিকতার রাজনীতিতে অবশ্যই শেষ কথা থাকা উচিত। এই জায়গাটায় আমরা ছেড়ে দিব ভোটারদের কাছে, ভোটারদের পছন্দের জায়গা থাকবে। একই সাথে নির্বাচন ঘিরে ইলেকশন কমিশনের কতগুলো সিদ্ধান্ত এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তারা সেগুলো সংশোধন করেছে। আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে একেবারে রেফারি সুলভ আচরণটা চাই, কিন্তু মজার ব্যাপারটা লক্ষণীয়, আপনি শুরুতেই বললেন দুই পক্ষ ইলেকশন কমিশন বা সরকারকে নানা জায়গায় সমালোচনা করছে। কি সমালোচনা করছে? সেটি হলো যে ঝামেলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এক পক্ষ কেন্দ্র দখল করার চেষ্টা করছে, আর এক পক্ষ সংস্কৃতি পরিবর্তনের ইত্যাদি ইত্যাদি বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে 1.5 বছর আগে নির্বাচনকে নষ্ট করার জন্য যাদেরকে আমরা অভিযুক্ত করেছিলাম, যাদের গলায় মালা ঝুলিয়েছিলাম, তাদের সবাইকে আমরা জেলখানায় রেখেছি। তারপরে আমরা হাতে হাত ধরে যে কমিশনটা নিয়ে এসেছি, যে কমিশনটা আমরা গঠন করেছি নতুন পথের যাত্রার কথা বলে, এবং যিনি দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন তার পূর্বসূরিদের গলার যে জুতার মালার কথা মনে পড়লে তিনি এক ধরনের অস্থির হয়ে যান, সেই কমিশন, যে কমিশনকে এই দুটো পক্ষই হাততালি দিয়ে আমাদেরকে বলল যে আমরা খুব ভালো একটা কমিশন গঠন করেছি, এর মধ্যে আমরা জুলাইয়ের স্পিরিট থাকবে, এর মধ্যে জুলাইয়ের চেতনা থাকবে এবং সেটিকে নিয়েই আমরা একটা নির্বাচনে যাব। সেই দলগুলোই এখন বলছে নির্বাচন হওয়ার আগে, 1.5 বছর আগে যাকে ভালোবেসে যার গলায় বেলি ফুলের মালা পরিয়েছিল, আজকে তাকে সন্দেহ করছে। অর্থাৎ রাজনীতিতে এটি রাজনৈতিক কৌশলও হতে পারে। আমরা জানি না, অনেক সময় বলে থাকে যে আগে থেকে একটু প্রিকশন চাপের মধ্যে রাখা। আপনাকে